হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। আজকে সোমস ক্লাসরুমের আমরা যে আলোচনাটা করতে চলেছি, যে ক্লাসটা, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক 2025 সালের জন্য বাংলা ক্লাস 12 এর লাস্ট মিনিট সাজেশন। বিগত ক্লাসে আমরা আমাদের লাইভে মূলত তোমাদের যে সাহিত্য চর্চা বইটা রয়েছে, সেই সাহিত্য চর্চার বই থেকে সম্পূর্ণ কবিতা, গল্প, নাটক, প্রবন্ধ যে কটা ছিল সবকটা সাজেশন কিন্তু এমসিকিউ প্র্যাকটিস ক্লাস সহ করিয়ে দিয়েছি। আজকে আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা মূলত হবে তিনটে বিষয়ের উপর। একটা হচ্ছে আমাদের কি আমার বাংলা রয়েছে, যেটা আমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, আমাদের সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। সেই আমার বাংলা রচনা অংশ থেকে আমরা যে ক্লাসটা করব আজকে। তারপর আমরা করব ভাষা অংশের সাজেশন, যে তোমাদের 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোন কোন ভাষা থেকে, অধ্যায় থেকে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, সেটা তোমরা এই ক্লাসের মাধ্যমে জানতে পারবে। এরপরে একটা সাজেশন দেব রচনা, অর্থাৎ তোমাদের যে প্রবন্ধ রচনা রয়েছে, 4 প্রকার তোমাদের প্রবন্ধ রচনা রয়েছে। প্রথমত রয়েছে তোমাদের জীবনী রচনা, তারপর মানস মানচিত্র, এরপর বিতর্কমূলক রচনা রয়েছে। এগুলোর মধ্যে থেকে মূলত যেটা সবাই করে থাকে, যেই ভিডিও মানে আমাদের রচনাটা অ্যাটেন্ড করে থাকে সবাই, সেটা সাজেশন তোমরা পাবে। এবং সাহিত্যের ইতিহাস, অর্থাৎ শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস যে তোমাদের আলাদা বইটা ছিল, সেই বইটা থেকেও কিন্তু তোমরা এখানে সাজেশনটা পেয়ে যাবে। তাহলে চলো দেরি না করে এই ভিডিওটা বাংলা ক্লাসের লাস্ট মিনিট সাজেশন শুরু করা যাক। দেখো, আজকে মূলত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা একটু পরিষ্কার করে বুঝে নাও। প্রথমে আমরা আলোচনা করব আমাদের যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রয়েছে, অর্থাৎ সুভাষ মুখোপাধ্যায়ের লেখা আমার বাংলা। এখানে তোমাদের টোটাল 5টা গল্প রয়েছে। কি কি গল্প রয়েছে? গাঢ় পাহাড়ের নিচে, ছাতির বদলে হাতি, কলের কলকাতা এবং মেঘের গায়ে জেলখানা আর হাত বাড়াও। বিগত বছরে প্রশ্নগুলো যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে আমরা দেখতে পাবো যে গাঢ় পাহাড়ের নিচে আর হাতির বদলে হাতি, এই দুটো অংশ থেকে কিন্তু বিগত বছরে বড় প্রশ্ন এসে গেছে। এবছর আমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কলের কলকাতা, মেঘের গায়ে জেলখানা এবং হাত বাড়াও। তার কারণে দেখো আমি তার পাশে এই দুটো করে স্টার মার্কিং করে রেখেছি প্রত্যেকটা চ্যাপ্টারের পাশে। এগুলো কিন্তু আমাদের 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই অনেক জেলায়, অনেক স্কুলগুলোতে কিন্তু উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে। এখন অনেক স্কুলগুলোর বাকি রয়েছে, কিন্তু টেস্ট পরীক্ষা মাথায় রাখলে হবে না, আমাদের মাথায় রাখতে হবে আমাদের কিন্তু টার্গেট উচ্চ মাধ্যমিক। তাই উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কোন কোন টপিকগুলো ভালো করে পড়তে হবে এখন থেকে। লাস্ট মিনিট সাজেশন মানে এটা নয় যে সপ্তাহের আগে পরীক্ষা, হয়তো 1 সপ্তাহ আগে, তার আগে লাস্ট মিনিট সাজেশন দিচ্ছি। তাহলে পড়ার টাইমটা আমরা কখন পাবো? সেই পড়ার টাইমটা যাতে তোমরা পাও, সেই কারণেই কিন্তু এতদিন আগে আমরা লাস্ট মিনিট সাজেশনের ব্যবস্থাটা করেছি। এই গেল পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। তারপর আমরা আলোচনা করব বাঙালির শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস। এখান থেকে দেখো তোমাদের বাংলা গানের ধারা, চিত্রকলা, বাংলা চলচ্চিত্রের কথা, বাঙালির বিজ্ঞান চর্চা এবং বাঙালির ক্রীড়া সংস্কৃতি। টোটাল তোমাদের 5টা অধ্যায় রয়েছে এখানে। বিগত বছরের প্রশ্ন যদি অ্যানালিসিস করি, আমরা দেখব যে প্রায় সমস্ত ক্ষেত্র থেকেই কিন্তু 2024 সালের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন এসেছে। একটা ক্ষেত্র বাঙালি চিত্রকলা, এই অধ্যায় থেকে কিন্তু কোনো রকম ভাবে কোনো প্রশ্ন আসেনি। তাই সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে এবছরের জন্য বাঙালি চিত্রকলা। উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় কিন্তু বাঙালি চিত্রকলা অংশটা থেকে এবার একটা না একটা প্রশ্ন আসবেই। কোন বড় প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেটা কিন্তু অবশ্যই জানবে, পুরো ভিডিওটা দেখো। এরপরে যে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভাষা ও তার শাখা প্রশাখা, এবং শেষে আলোচনা করব প্রবন্ধ রচনা। চলো এগিয়ে যাই। প্রথমে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়, পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা আমার বাংলা গ্রন্থ থেকে তোমাদের এবছরে 2025 সালে কোন কোন টপিকগুলো বিশেষ করে গুরুত্ব সহকারে পড়তে হবে বা কোন প্রশ্নগুলো পড়তে হবে সেটা আলোচনা করব। দেখো, প্রথমে আমরা আলোচনা করব সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কলের কলকাতা। এটা একটা গুরুত্বপূর্ণ রচনা তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে। সেই অধ্যায় থেকে কোন কোনগুলো পড়বো দেখে নাও। দেখো, প্রত্যেকটা অধ্যায় যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা তো কোনো ছোট গল্প নয় যে আমরা 3 থেকে 4টে প্রশ্ন পড়লেই হয়ে যাবে। এগুলো এক একটা প্রবন্ধ আকারে লেখা। তাই অন্তত পক্ষে প্রত্যেকটা গল্প থেকে কিন্তু তোমাদের সঠিক পরিমাণে কয়েকটা প্রশ্ন পড়তে হবে। প্রথম প্রশ্ন দেখো, বলছে 25 বছর আগে কালীঘাট থেকে পৈতে নিয়ে দেশে ফিরে এসে কলকাতায় গল্প বলেছিল মোনা ঠাকুর।
এই লাইনটা দিয়ে আসতে পারে, অথবা আরেকটা লাইন দিয়ে ঘুরিয়ে আসতে পারে। ভালো করে দেখবে, সে গল্পও বলেছিল মোনা ঠাকুর। প্রশ্নটা বলছে, দেখো দুটো প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একই, দুটো কোট লাইনের ক্ষেত্রে একই প্রশ্ন কিন্তু ডিফার করছে। প্রথমে বলছে মোনা ঠাকুরকে তিনি তার কলকাতা ভ্রমণের যে বর্ণনা দিয়েছিলেন তা কলের কলকাতা রচনা অবলম্বনে লেখো। প্রথম প্রশ্ন এটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মোনা ঠাকুরের কলকাতা ভ্রমণের অভিজ্ঞতা এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন দেখো, বছর 5 পর নিজের চোখে দেখলাম আজব শহরকে। কোন শহরকে আজব বলা হয়েছে? প্রথমে সেই শহরকে তার ভালো লাগেনি কেন? এটা হচ্ছে তোমাদের 2 নম্বরের ফার্স্ট কোশ্চেন। এটার একটা অর তোমরা অবশ্যই পড়বে, সেটা হলো এমন যে নিরস শান বাঁধানো কলকাতা তাকে কেমন করে একদিন ভালোবেসে ফেললাম। লেখক কলকাতাকে কেন ভালোবেসে ফেললেন? এটা হচ্ছে তোমাদের 2 নম্বর কলের কলকাতা থেকে প্রশ্ন। সবাই একটু স্ক্রিনশট নিয়ে নেবে অথবা প্রশ্নগুলো লিখে নেবে। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো কলের কলকাতা অংশ থেকে 3 দাগের যে প্রশ্নটা বলছে, হঠাৎ একদিন ক্ষেপে উঠলো কলের কলকাতা। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবছরের। কলকাতার ক্ষেপে ওঠার কারণ কি, এর ফল কি হয়েছিল? ঠিক এভাবে একটা অথবা আসতে পারে, ঠিক এক লাইনকে অবলম্বন করে সারা কলকাতা ক্ষেপে উঠেছে, সারা কলকাতার ক্ষেপে ওঠা চিত্রটি বর্ণনা করো। এটা একটা প্রশ্ন, অথবা আসতে পারে এটার সাথে। পরের প্রশ্ন দেখো, বিচিত্র ব্যাপার চলছে লম্বা রাস্তাটা জুড়ে। কোন রাস্তাটা? বিচিত্র ব্যাপারের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটা অর্থাৎ 4 দাগের প্রশ্নটার অথবা হচ্ছে নিচে লেখা রয়েছে, খালি মাঠে সবসময় ভিড়, পাঠ্যাংশ অবলম্বনে মাঠের দৃশ্যের বর্ণনা দাও। চলো পরের প্রশ্ন, চেয়ারের ওপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। কার কথা বলা হয়েছে? লেখক তাকে কোথায় দেখেছিলেন? লেখকের এই স্থান দেখার অভিজ্ঞতা সংক্ষেপে লেখো। এই হচ্ছে তোমাদের কলের কলকাতা অংশ থেকে মূলত 5টা বড় প্রশ্ন, যেটা তোমাদের অর হিসেবে এই প্রশ্নগুলোর অথবা অন্য কোট লাইন দিয়েও কিন্তু আসতে পারে। পরবর্তী অংশ দেখো, 6 নম্বর প্রশ্নে বলছে, অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠলো মার কাছে শোনা গান। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বিগত বছরেও এসেছে। আচ্ছা, আজকে যে প্রশ্নগুলো আমি তোমাদের সাজেশন দিচ্ছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমরা যে কোনো সহায়িকা বই, বাজারে যে কোনো সহায়িকা বইয়ের মধ্যেই পাবে। বিশেষ কোনো সহায়িকা বই কেনার কোনো প্রয়োজন নেই। তোমরা যে সহায়িকা বই পড়ছো সেটা প্রান্তিক হতে পারে, রায়ন মার্টিন হতে পারে, ছায়া প্রকাশনী হতে পারে, যে কোনো প্রকাশনী সহায়িকার বইতে কিন্তু এই প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে। অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠলো মার কাছে শোনা গান। মার কাছে শোনা গানটি কি? কোন প্রসঙ্গে লেখক এমন উক্তি করেছেন? এটা হচ্ছে 6 দাগের প্রশ্ন। এবং কলের কলকাতা অংশ থেকে শেষ 7 দাগের প্রশ্নটা বলছে, সন্ধ্যের আগে সারা শহরে রটে গেল সেই খবর। কোন খবর রটে গিয়েছিল? সেই খবর রটে যাওয়ায় সারা কলকাতার কেমন প্রভাব পড়েছিল লেখো। দেখতে পেলে 7টা প্রশ্ন কলের কলকাতায় কিন্তু তোমাদের পড়তেই হচ্ছে এবছর। চলো পরেরটা। এরপর আমরা আলোচনা করব সুভাষ মুখোপাধ্যায় আরো একটা গল্প আমার বাংলা থেকে, যেটা তোমাদের 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে মেঘের গায়ে জেলখানা, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। এই অংশ থেকে তোমাদের কোন কোন বড় প্রশ্নগুলো পড়তে হবে সবাই একটু দেখে নাও। দেখো, প্রথমে ছোট্ট সাধুর ছেলে হবে নির্ঘাত বিষে ডাকাত। সাধুকে? গল্পে সাধুর যে পরিচয় পাওয়া যায় তা লেখো। এই প্রশ্নটার একটা অথবা দিতে পারে, এরা সব সাধুচরণের অতীত, সাধুচরণ এদের ভবিষ্যৎ। সাধুচরণের পরিচয় দাও। এ প্রসঙ্গে লেখক কার গল্প শুনিয়েছেন? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 2 দাগের প্রশ্ন দেখো, মেঘের গায়ে জেলখানা অবলম্বনে সাধুচরণ ও মোস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো। 3 দাগের প্রশ্ন, মেঘের গায়ে জেলখানা বিশ্বাস হয় না, দেখে এসো বক্সার। মেঘের গায়ে জেলখানা গল্পের প্রথম লাইন একদম। কলকাতা থেকে বক্সার যাত্রার বর্ণনা বা বক্সার যাত্রার পথের বর্ণনা দাও। 4 দাগের প্রশ্ন, জেলখানাটা একটা আলাদা জগৎ, জেলের মধ্যেকার জগৎটি বর্ণনা করো। খুব ইম্পর্টেন্ট 4টে প্রশ্ন আমরা প্রথম পর্বে দেখলাম। এরপরে চলে যাব দ্বিতীয় অংশে। দেখো, দেশকে ভালোবাসা ছাড়া কোনো অপরাধী যাদের বিরুদ্ধে প্রমাণ হয়নি। এটা একটা লাইন আসতে পারে, অথবা
এই প্রশ্নটার উত্তর একই হতে পারে আরো একটা লাইনে। আজও অনেকে আছেন, দুযুগ আগেও যারা এখানে ছিলেন, কাদের কথা বলা হয়েছে, তাদের সম্পর্কে লেখকের কেমন মনোভাব ব্যক্ত হয়েছে আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। সবেগের প্রশ্ন দেখো, বলা হয়েছে জেলখানাটা পাহাড়ের 3 তলা সমান একটা হাঁটুর ওপর। কোন জেলখানা? সেখানে সাধারণ কয়েকজনের ওপর বা সাধারণ কয়েদিদের ওপর, এটা ভুল করে লেখা হয়ে গেছে, এটা কয়েদি হবে। টাইপিং মিস্টেক হয়েছে, সবাই এটা একটু ঠিক করে নেবে, এটা কয়েদিদের হবে। সেখানে সাধারণ কয়েদিদের ওপর কিরকম অত্যাচার করা হতো। 7 দাগের প্রশ্ন দেখো, বলছে মেঘের গায়ে জেলখানা পাঠ্যে সুয়োরানীর ছেলে এবং দুয়োরানীর ছেলে বলে কাদের অভিহিত করা হয়েছে, তাদের মধ্যে শাস্তির কিরূপ বৈষম্য লক্ষ্য করা যায় পাঠ্য গল্প অবলম্বনে আলোচনা করো। এই গেল তোমাদের মূল 7টা প্রশ্ন মেঘের গায়ে জেলখানা থেকে। এরপর খুব সহজ কিন্তু একটা খুব গূঢ় তত্ত্বমূলক যে গল্প রয়েছে, সেটা হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়ের লেখা এই হাত বাড়াও গল্পটা। এই হাত বাড়াও গল্পটা যতটা সহজ ততটাই কিন্তু একটা নিগুড় বক্তব্য রয়েছে এটার মধ্যে। সবাই কিন্তু এটাই অ্যাটেন্ড করে বেশিরভাগ ক্ষেত্রে, যেহেতু এটা সহজ গল্প। তাই এখান থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো পড়তে হয় ভালো করে একটু দেখে নাও। দেখো, হাত বাড়াও অংশ থেকে প্রথম প্রশ্ন, কিন্তু আজও সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে। পাগল করে, লেখকের এমন মন্তব্যের কারণ কি? অথবা প্রশ্নটা ঘুরিয়ে অন্য লাইন দিয়ে আসতে পারে, কিন্তু উত্তর একই হবে। লাইনটা হতে পারে সামনাসামনি আসতে স্তম্ভিত হয়ে গেলাম। কোন দৃশ্য দেখে লেখক স্তম্ভিত হলেন ব্যাখ্যা করো। এটা একটা প্রথম প্রশ্ন হাত বাড়াও গল্প থেকে। পরে সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের শনাক্ত করছে। কে শনাক্ত করছে? কাদের এখানে খুনি বলা হয়েছে? 3 দাগের প্রশ্ন, সেই জ্বলন্ত চোখ শাস্তি চায়। কে কেন শাস্তি চাইছে? এখানে কার কথা বলা হয়েছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরে দেখো, শেষ হাত বাড়াও অংশের যে প্রশ্নটা আমরা বলবো সেটা হচ্ছে তোমরাও হাত বাড়াও, তাকে সাহায্য করো। লেখক কাকে কিভাবে সাহায্য করতে বলেছেন? ঠিক একইভাবে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, আর মাটি থেকে দুটো হাত ছাড়িয়ে নিয়ে দুপায়ে উঠে দাঁড়াবার চেষ্টা করছে সে। কার কথা বলা হয়েছে? লেখক তাকে কিভাবে সাহায্য করলেন আলোচনা করো। এই গেল তোমাদের হাত বাড়াও অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমাদের 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে যাব বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে প্রথম পর্যায়, যেখানে প্রথম পর্যায়ের মধ্যে রয়েছে আমাদের এবছর খুব ভালো করে পড়তে হবে বাংলা গানের ধারা। অর্থাৎ বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসের প্রথম পার্ট বাংলা গানের ধারা অংশ থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে দেখে নাও। চলো, আচ্ছা, গানের ধারা অংশ থেকে তোমাদের কয়েকজন প্রবাদ প্রতিম শিল্পীদের সঙ্গীত জগতে অবদানের কথা কিন্তু পড়তে হবে। তোমরা যে টিউশনে পড়ো সেখানে কিন্তু অবশ্যই প্রাইভেট টিউটররা তোমাদের অনেক অবদানের কথা লিখিয়েছেন। তার মধ্যে থেকে কোন অবদানগুলো 2025 সালের জন্য গুরুত্বপূর্ণ একটু ভালো করে দেখে নেবে। প্রথমে রয়েছে বাংলা গানের জগতে অনবদ্য শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপরে কাজী নজরুল ইসলামের গানের ধারায় অবদান আলোচনা করো। রজনীকান্ত সেন গানের ধারায় অবদান, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে রয়েছে প্রবাদ প্রতিম শিল্পী মান্না দে, সলিল চৌধুরী, শচীন দেব বর্মন এবং সন্ধ্যা মুখোপাধ্যায়। একজনের বাংলা গানের ধারায় এই প্রবাদ প্রতিম শিল্পীদের অবদান, অর্থাৎ সঙ্গীত ক্ষেত্রে তাদের অবদানটা কিন্তু অবশ্যই পড়তে হবে তোমাকে। এরপরেও কিছু লোকসঙ্গীত রিলেটেড প্রশ্ন থাকতে পারে, যেমন কি লোকসঙ্গীত কাকে বলে? যে কোনো দুটি লোকসঙ্গীত সম্পর্কে আলোচনা করো, এটা 1 নম্বর। 2 নম্বরে বাংলার জারি গান ও সারি গান, জারি গানও দিতে পারে অথবা সারি গান দিতে পারে, দুটো হাফ হাফ করেও দিতে পারে কিন্তু, ঠিক আছে, মাথায় রাখবে। দুটো গোটা 5-এও দিতে পারে অথবা দুটো হাফ আড়াই আড়াই করেও কিন্তু 5-এ জারি গান এবং সারি গান দুটোই দিতে পারে। অবশ্যই পড়বে বাংলা ব্যান্ডের কথা। এখনো পর্যন্ত কিন্তু কোনো সালে বাংলা ব্যান্ড নিয়ে কোনো প্রশ্ন আসেনি।
এবছর যেহেতু এই সিলেবাসটা শেষ, অর্থাৎ 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কিন্তু এবছরের যে ট্রেন্ড বা এই সিলেবাসের যে পরীক্ষা সেটা কিন্তু শেষ। সেক্ষেত্রে যেহেতু শেষ বছর, তাই এই অংশটা অর্থাৎ বাংলা ব্যান্ডের কথা কিন্তু দিতেই পারে। এতগুলো তো তোমরা পড়বেই অবদান সঙ্গীত ক্ষেত্রে, তার সঙ্গে বাংলা ব্যান্ডটা যেহেতু কোনো বছর আসেনি, এবছর আসার চান্সটা কিন্তু রয়েছে। সেখানে মহিনের ঘোড়াগুলি, ফসিলস, তারপর চন্দ্রবিন্দু, এইসব ব্যান্ডের কথাগুলো কিন্তু অবদান সঙ্গীত ক্ষেত্রে অবশ্যই আসতে পারে। পরেরটা দেখো, এবার আমরা আলোচনা করব বাংলা চিত্রকলার ইতিহাস, অর্থাৎ কি বাংলা ছবি, ছবির যে ইতিহাস রয়েছে সেখানে যে চিত্রকর রয়েছে সেই চিত্রকরদের অবদান তোমাদের এই অংশে লিখতে হবে। কাদের কাদের অবদান রয়েছে সেটা একটু ভালো করে দেখবে। দেখো, বেশি কিছু নয়, খুব বেশি প্রশ্ন পড়তে হবে না এখান থেকে। বাংলা চিত্রকলায় তোমাদের একটা প্রশ্ন অবশ্যই পড়তে হবে, সেটা হচ্ছে পট বলতে কি বোঝায়? বাংলার লোকশিল্প হিসেবে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দেখো, এরপর বাংলা চিত্রকলার ইতিহাসে চিত্রকর নন্দলাল বসু, যামিনী রায়, গগনেন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর এবং রামকিঙ্কর বেইজের চিত্রশিল্পে অবদান কিন্তু এই সমস্ত শিল্পীদের অবদান পড়তে হবে। ভালো করে বুঝে নিয়েছো তাহলে? পট প্রথম প্রশ্ন পড়তে হবে, পট শিল্প কাকে বলে এবং বাংলার লোকশিল্প হিসেবে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয়। তারপরে রয়েছে নন্দলাল বসু, যামিনী রায়, গগনেন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর এবং রামকিঙ্কর বেইজ, এই সমস্ত যারা চিত্রশিল্পী রয়েছেন তাদের অবদান পড়তে হবে। এরপরে আমরা আলোচনা করব বাংলা চলচ্চিত্রের ইতিহাস। চলচ্চিত্র মানে কি? সিনেমা। আরে তাহলে বুঝতেই পারছি যে সিনেমার ইতিহাসে প্রবাদ প্রতিম কিছু পরিচালক, নাট্যকার এবং কিছু যারা নাট্য পরিচালনা করেছেন বা বিশেষ কিছু অভিনেতা, তাদের কিন্তু এখানে অবদান পড়তে হবে। চলো দেখে নি। প্রথমে দেখো, বাংলা চলচ্চিত্রের উদ্ভব ও ক্রমবিকাশ ইতিহাসে খুব ইম্পর্টেন্ট এবার আসতে পারে মডার্ন থিয়েটার অথবা নিউ থিয়েটার। দুটো আড়াই আড়াই পাঁচেও আসতে পারে, অথবা দুটো কিন্তু গোটা হিসেবেই পাঁচে আসতে পারে। দিয়ে দিল মডার্ন থিয়েটারের ভূমিকা লেখো, তাহলে সেটা গোটা পাঁচ। দিয়ে দিল নিউ থিয়েটারের ভূমিকা লেখো, তাহলে কিন্তু গোটা পাঁচ। যদি দুটোই দেয় তাহলে কিন্তু দুটো পার্টে ভাগ করে আড়াই আড়াই করে দেওয়া হবে। চলো, এখানে গেল দুটো থিয়েটার বা নাট্যগোষ্ঠীর অবদান। এরপর কিছু নাট্য ব্যক্তিত্ব রয়েছে, যেখানে আমরা পড়ব নাট্য পরিচালক এবং কিছু অভিনেতার কথা। প্রথমে রয়েছে মৃণাল সেন, খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। তারপরে পরিচালক তপন সিংহ, পরিচালক সত্যজিৎ রায়, পরিচালক ঋত্বিক ঘটকের অবদান এবং খুব ইম্পর্টেন্ট এবছর আসতে পারে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবদান। এছাড়াও যেটা তোমরা পড়বে সেটা হচ্ছে তথ্যচিত্র বা ডকুমেন্টারি। পরীক্ষার এখনো অনেকদিন প্রায় দেরি রয়েছে, তাই এগুলো পড়ে ফেলা কিন্তু এখন খুব একটা সহজ ব্যাপার। তোমরা প্রত্যেকদিন একটা রুটিন করে এই পার্টগুলো কিন্তু ভালো করে পড়ে নিলেই দেখবে পরীক্ষার আগে কিন্তু এই অংশগুলো প্রায় রেডি হয়ে গেছে। দেখো, এবার আমরা আলোচনা করব বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাস। এটা বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে পড়ছে। পূর্বেকার যে আলোচনাগুলো করলাম, অর্থাৎ চিত্রকলা, চলচ্চিত্র এবং গানের ধারা, সেগুলো কিন্তু মূলত বাংলা শিল্পের ইতিহাসের মধ্যে পড়ছে। কেন? চ্যাপ্টারটা বলছে বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস। প্রথমে আমরা পাচ্ছি শিল্পের কথা, যেখানে আমরা কাদের কাদের পাচ্ছি? বাংলা গানের ধারা পাচ্ছি, বাংলা চিত্রকলা পাচ্ছি এবং বাংলা চলচ্চিত্রের কথা পাচ্ছি। এগুলো হচ্ছে শিল্পের মধ্যে পড়ছে। এবার আমরা যে অংশটা পড়বো বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাস, এখানে আমরা মূলত অবদান তো পড়বো বিজ্ঞানীদের, ইনক্লুডিং তাদের কোন কোন গ্রন্থগুলো সর্বাধিক বিজ্ঞান চর্চার ক্ষেত্রে অবদান রেখেছে সেটাও কিন্তু এখানে পড়তে হবে। তাহলে দেখ, প্রথমে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে কয়েকজন বিজ্ঞানী তথা কিছু প্রতিষ্ঠানের অবদান পড়তে হবে। প্রথম দেখো, বিজ্ঞান চর্চার ক্ষেত্রে অবদান কাদের পড়তে হবে? প্রথমে অবশ্যই পড়বে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়। দ্বিতীয় পড়ব আমরা আচার্য জগদীশ চন্দ্র বসু। তৃতীয় সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহা, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। এ সকল বিজ্ঞানীদের অবদান পড়ব বিজ্ঞান চর্চার ক্ষেত্রে। প্রবাদ প্রতিম বিজ্ঞানী ডাক্তার বিধানচন্দ্র রায়ের কথা পড়ব এবং শেষে পড়ব জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিগত বছরে একটা খুব অদ্ভুত প্রশ্ন দিয়েছিল 24 সালে, যে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং সুকুমার রায়ের অবদান। সেটা একটু খুব কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছিল পরীক্ষা হলে এবং সারা রাজ্যের মধ্যে।
তাই এবছর বিজ্ঞান চর্চার ক্ষেত্রে একটু সুষ্ঠুভাবে যাতে প্রশ্ন করা হয়, যদি করে তাহলে এদের মধ্যে থেকে যে কোনো একটা বিজ্ঞানে অবদান কিন্তু তোমরা পাবে। চলো পরেরটায় এবার আমরা আলোচনা করব বাংলা বা বাঙালির ক্রীড়া সংস্কৃতির ইতিহাস। এটা মূলত সংস্কৃতির ইতিহাসের মধ্যে পড়ছে না, এটা শিল্পের মধ্যে পড়ছে না, এটা সাহিত্যের মধ্যে পড়ছে। এটা ক্রীড়া সংস্কৃতি, অর্থাৎ বাঙালিরা কিভাবে তাদের ক্রীড়া জগৎ গড়ে তুলেছে নিজেদের মধ্যে, সেটা কিন্তু এখানে আলোচনা করতে হবে, বাঙালির ক্রীড়া সংস্কৃতির ইতিহাস। চলো প্রথমে দেখো, প্রথম প্রশ্ন বলছে পুরাণ, অর্থাৎ এখানে পুরাণ বলতে রামায়ণের কথা বোঝাচ্ছে, অনুসারে দাবা খেলার স্রষ্টাকে, এই খেলায় বাঙালির সাফল্যের পরিচয় দাও, বাঙালির কুস্তি চর্চার পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, ভারতীয় ফুটবল খেলার সূচনা কে করেন, ফুটবলের উন্নতিতে তার অবদান আলোচনা করো, কলকাতায় বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশী সার্কাসের নাম লেখো, সার্কাসে বাঙালির অবদানের সংক্ষিপ্ত পরিচয় দাও। 5 নম্বর প্রশ্ন বলছে আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছেন এমন একজন বাঙালি ক্রীড়াবিদের কৃতিত্বের পরিচয় দাও। খুব ইম্পর্টেন্ট লাস্ট প্রশ্নটা। এই 5টা প্রশ্ন বাঙালির ক্রীড়া সংস্কৃতির ইতিহাস থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। চলো এরপর একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা। এই অংশটা থেকে তোমাদের কিন্তু দুটো প্রশ্ন পরীক্ষায় দেওয়া হবে। উচ্চ মাধ্যমিকে প্রশ্নপত্র যদি আমরা খেয়াল করি তাহলে দেখব উচ্চ মাধ্যমিক প্রশ্নে দুটো করে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, যেখানে তোমাদের একটা লিখতে হবে, যার পূর্ণ মান কত, পূর্ণ মান হচ্ছে 5। এই 5 নম্বরের প্রশ্ন তোমাদের একটা ভাষা সাহিত্যের ইতিহাস থেকে লিখতে হবে। আগে আমরা যেটা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস আলোচনা করলাম, সেখানে টোটাল তোমাদের 4টে প্রশ্ন দেওয়া হয়, সেখান থেকে দুটো প্রশ্ন অর্থাৎ 10 নম্বরের কিন্তু শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে তোমাদের লিখতে হবে। ভাষা সাহিত্যের অংশ থেকে দুটো প্রশ্ন দেবে, একটা লিখতে হবে। চলো কি কি রয়েছে তোমাদের চ্যাপ্টারের মধ্যে, রয়েছে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব। প্রথমেই বলে দিই 2024 সালে অর্থাৎ বিগত যে বছরে পরীক্ষা হলো, সেখানে দুটো চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন এই ভাষা বিজ্ঞান অংশ থেকে এসে গেছে। কোন দুটো? একটা হচ্ছে রূপতত্ত্ব আর একটা হচ্ছে শব্দার্থ তত্ত্ব। এই দুটো অংশ থেকে কিন্তু বিগত বছর অর্থাৎ 24 সালে কিন্তু প্রশ্ন এসে গেছে। তাই এখান থেকে বড় প্রশ্ন আসার কিন্তু সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কিন্তু হ্যাঁ, শর্ট কোশ্চেন 1 নম্বরে তোমাদের পড়তেই হবে, সেখানে কিন্তু তোমাদের ভাষা বিজ্ঞান থেকেও শর্ট প্রশ্ন দেওয়া হবে 1 নম্বরের এসিকিউ, এবং এমসিকিউ কিন্তু তোমাদের পড়তে হবে ভাষা বিজ্ঞান থেকে। দেখো ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে এমসিকিউ করাটা বা এমসিকিউ সাজেশন দেওয়াটা খুব বোকামির কাজ হবে, কারণ সিলেবাসটা অনেকটা বড়। সেক্ষেত্রে কোথা থেকে কি এমসিকিউ তুলবে সেটা কিন্তু আমার পক্ষে জানা সম্ভব নয়। এটা বোর্ড পর্ষদ যতক্ষণ না পরীক্ষার হলে আমরা যাচ্ছি বা প্রশ্নপত্র হাতে পাচ্ছি ততক্ষণ কিন্তু জানতে পারছি না। তাই এমসিকিউ সাজেশন আমি দিচ্ছি না, আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার অর্থাৎ ভাষা বিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ 1 নম্বরের এসিকিউ তোমাদের কোনগুলো পড়তে হবে সেটা কিন্তু বলে দিতে পারি। এমসিকিউ সাজেশন দেওয়াটা বোকামি হবে, তাই 1 নম্বরের এসিকিউ সাজেশন গুলো তোমরা এখন লিখে নেবে। দেখো প্রথমে রয়েছে ভাষা বিজ্ঞান, এখান থেকে তোমাদের মান 1 অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন আসবে। কি কি আসবে একটু ভালো করে দেখে নাও, কোন কোন প্রশ্নগুলো তোমাদের ভাষা বিজ্ঞান অংশ থেকে 1 নম্বরের এসএকিউ হিসেবে রেডি করতে হবে। প্রথমে বলছে স্নায়ু ভাষা বিজ্ঞান কি, এটা রেডি করবে। পরে ডিকশনারি শব্দটি প্রথম কবে কোথায় পাওয়া যায়, এটা তৈরি করবে। 3 নম্বর রেজিস্টার কি। 4 নম্বর শৈলী বিজ্ঞান কি। 5 নম্বরে বলছে অভিধান রচনার সূত্রপাত কে করেছিলেন। 6 দাগে বলছে কোড ও কোড বদল বলতে কি বোঝায়। 7 নম্বর সমাজ ভাষা বিজ্ঞান বলতে কি বোঝায়, অথবা দিতে পারে সমাজ ভাষা বিজ্ঞানের মূল বিভাগ কটি ও কি কি, এটাও কিন্তু দিতে পারে। 8 নম্বরে বলছে সঞ্জননী ব্যাকরণ কাকে বলে, খুব ইম্পর্টেন্ট, এটা খুব দেয় পরীক্ষা। সঞ্জননী ব্যাকরণ, রেজিস্টার কি, ডিকশনারি শব্দটি কে প্রথম ব্যবহার করেছে, এগুলো খুব দেয়। শৈলী বিজ্ঞান, অভিধান রচনা সূত্রপাত, এগুলো খুব দেয় পরীক্ষার হলে। আচ্ছা 9 দাগের প্রশ্ন বলছে কে কত খ্রিস্টাব্দে তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেন, এটাও খুব পরীক্ষায় দেয়। এইচএস পরীক্ষায় না দিলেও অন্তত পক্ষে স্কুলের যে পরীক্ষাগুলো হয় টেস্ট পরীক্ষা, সেখানে কিন্তু তোমরা এই ধরনের প্রশ্ন পাবে। আচ্ছা যাদের ইতিমধ্যেই
টেস্ট পরীক্ষা হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে এর মধ্যে থেকে তোমরা কোনো ভাষাবিজ্ঞানের প্রশ্ন কমন পেয়েছো কিনা, অথবা সাহিত্যের ইতিহাসে অংশ থেকে যে প্রশ্নগুলো আমি দিলাম সেগুলোর মধ্যে একটা কমন পেয়েছো কিনা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। বোঝা গেল? এবং যাদের হয়নি এখনো টেস্ট পরীক্ষা তারাও কিন্তু এগুলো প্রশ্নগুলো ভালো করে পড়বে। তোমাদের কিন্তু টেস্ট এবং ফাইনালেও কিন্তু এগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। লাস্টে দেখো 10 নম্বর প্রশ্ন বলছে ল্যাড ও ল্যাস কি, খুব ইম্পর্টেন্ট। চলো এবার আমরা ভাষা বিজ্ঞান অংশ থেকে এবছর কোনো প্রশ্ন আসেনি 24 সালে, তাই এখান থেকে কিন্তু 3টে বড় প্রশ্ন আসার সম্ভাবনা সর্বাধিক রয়েছে। প্রথম প্রশ্ন বলছে ফলিত ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখার উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা কর, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর ভাষা বিজ্ঞানের আলোচনা পদ্ধতিগুলি লেখো। 3 দাগের প্রশ্ন বলছে অভিধান কত রকমের হতে পারে তার সংক্ষিপ্ত পরিচয় দাও, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য ভাষা বিজ্ঞান অংশ থেকে। তাহলে এই প্রশ্নগুলো সবাই একটু লিখে নেবে। চলে যাব পরের প্রশ্ন, ধ্বনিতত্ত্ব। ভাষা বিজ্ঞান অংশ শেষ, এবার আমরা ধ্বনিতত্ত্ব অংশ নিয়ে 1 নম্বরে প্রথমে কোন কোন শর্ট কোশ্চেন গুলো পড়তে হবে সেগুলো একটু দেখে নাও। প্রথমে পড়তে হবে ধ্বনি ও বর্ণের পার্থক্য কি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর মৌলিক স্বরধ্বনি কাকে বলে, একটি উদাহরণ দাও। পরের প্রশ্ন ইম্পর্টেন্ট, ন্যূনতম শব্দ জোড় কাকে বলা হয়। যুক্তধ্বনি অথবা গুচ্ছধ্বনি কাকে বলে, ইম্পর্টেন্ট। তারপর একটা শাসাঘাত কি, লোকনিরুক্তি কাকে বলে, খুব ইম্পর্টেন্ট এগুলো। স্বনিম কাকে বলে, খণ্ডধ্বনির অপর নাম কি, ধ্বনিমূলের অবস্থান বলতে কি বোঝায়, জ্যোতি কাকে বলে, ধ্বনিমূল ও সহধ্বনির প্রধান পার্থক্য কি। এই 11টা প্রশ্ন তোমরা ধ্বনিতত্ত্ব অংশ থেকে কিন্তু 1 নম্বরের জন্য তৈরি করবে। চলো পরেরটায়, এবার ধ্বনিতত্ত্ব। এবছর ধ্বনিতত্ত্ব অংশ থেকে কিন্তু বড় প্রশ্ন আসার সম্ভাবনাটা রয়েছে, তাই এখান থেকে তোমাদের 5 নম্বরে বড় প্রশ্ন কিন্তু তৈরি করতে হবে। প্রথমে দেখো উদাহরণ সহ ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, 2টি করে উদাহরণ সহ গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির পরিচয় দাও। 3 দাগের প্রশ্নে বিভাজ্য ধ্বনি কাকে বলে, 2টি বিভাজ্য ধ্বনির পরিচয় দাও। 4 দাগের প্রশ্নে অবিভাজ্য ধ্বনি কাকে বলে, 2টি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও। এই অংশগুলো বা এই 4টে প্রশ্ন তোমাদের ধ্বনিতত্ত্ব অংশ থেকে কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ। চলো পরে এবার আমরা আলোচনা করব রূপতত্ত্ব নিয়ে। রূপতত্ত্বের টোটাল 10টা শর্ট কোশ্চেন তোমাদের পড়তে হবে। প্রথম প্রশ্ন বলছে রূপমূলের 2টি বৈশিষ্ট্য লেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন। উপসর্গ কাকে বলে, মিশ্র রূপমূল কাকে বলে, 2টি পরাধীন রূপমূলের উদাহরণ দাও। জোর কলম শব্দ কাকে বলে, এটা দেয়, খুব ইম্পর্টেন্ট। ক্র্যানবেরি রূপমূল কাকে বলে, মুন্ডমাল শব্দ কাকে বলে, ক্লিপিংস কাকে বলে, বিকল্পন বা সাপ্লিশন কি, রূপিম ও স্বনিমর মধ্যে একটি পার্থক্য লেখো। রূপতত্ত্ব বা রূপমূল অংশ থেকে এই প্রশ্নগুলো কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ এবছরের জন্য। চলো রূপতত্ত্ব থেকে বলে দিলাম এবছর কোনো বড় প্রশ্ন আসবে না, তাই রূপতত্ত্বের বড় প্রশ্ন দেব না, এই শর্ট কোশ্চেন গুলো কিন্তু শুধু পড়বে। চলো পরেরটা বাক্যতত্ত্ব, এটা শেষ, কারণ শব্দার্থ তত্ত্বে বড় প্রশ্ন আসবে না, শব্দার্থ তত্ত্বে শুধু শর্ট প্রশ্ন পড়লেই হবে। এখানে আমরা আলোচনা করব মান 1 এবং 5 নিয়ে। প্রথমে বলছে সরল বাক্য কয়টি, উদ্দেশ্যে এবং কয়টি বিধেয় থাকে। সরল বাক্যে কটি উদ্দেশ্য এবং কটি বিধেয় থাকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরেরটা সংবর্তন কাকে বলে। তারপরেরটা বলছে খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, বাক্যতত্ত্ব বা সিনট্যাক্স কাকে বলে, বাক্যের অব্যবহৃত উপাদান কাকে বলে। লাস্টে 5 থেকে সংবর্তন কাকে বলে, ল্যাড ও ল্যাস কি, যেটা আমরা আগেরটায় পড়লাম LAD এবং LAS, সেটা এখানেও কিন্তু প্রযোজ্য হবে, ল্যাড এবং ল্যাস কি। তারপরে বড় প্রশ্নের ক্ষেত্রে তোমরা পড়বে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি কি, যে কোনো এক প্রকারের উদাহরণ সহ পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন বাক্যের অর্থগত শ্রেণীবিভাগগুলি করো, খুব ইম্পর্টেন্ট বাক্যতত্ত্ব থেকে এবছরে গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের অংশ, শেষ যে অংশটা রয়েছে তোমাদের ভাষা বিজ্ঞান অংশ থেকে, সেটা হচ্ছে শব্দার্থ তত্ত্ব। এখান থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনা নেই, তাই 1 নম্বরে শর্ট কোশ্চেন কি কি পড়বে সেটা একটু দেখে নাও। দেখো প্রথমে বলছে ঐতিহাসিক শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয় কি। পরেরটা খুব ইম্পর্টেন্ট, এটা আসে কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে, দেখা গেছে। থিসরাস কি, একটি বাংলা থিসরাসের উদাহরণ দাও। পরেরটা শব্দার্থ তত্ত্বের 2টি শাখার নাম লেখো।
শব্দার্থ তত্ত্বের রূপান্তরের বা শব্দার্থ তত্ত্বের রূপান্তর এর অন্য নাম কি বা অন্য কি নামে পরিচিত, এটাও আসে। তারপরে প্রয়োগ তত্ত্ব কাকে বলে, নিদর্শন বলতে কি বোঝায়, এগুলো একটু উদাহরণ এবং সংজ্ঞা পড়বে। প্রথমে পড়তে হবে শব্দার্থের প্রসার, শব্দার্থের সংকোচ এবং শব্দার্থের রূপান্তর। এগুলো কি কি পড়বে, সংজ্ঞা এবং উদাহরণ দুটোই পড়বে। হয়তো তুলে দিল, বললো শব্দার্থের প্রসার কাকে বলে একটু উদাহরণ দাও, শব্দার্থের সংকোচ কাকে বলে একটু উদাহরণ দাও, বা শব্দার্থের রূপান্তর কাকে বলে একটু উদাহরণ দাও। তাই প্রত্যেকটা অর্থাৎ তিনটে ক্ষেত্রে সংজ্ঞা এবং উদাহরণ কিন্তু ভালো করে পড়বে। তারপর শব্দার্থের পরিবর্তন বলতে কি বোঝায়, ব্যাপকার্থকতা বা অর্থান্তর্ভুক্তি বলতে কি বোঝায়, এগুলো গেল শব্দার্থ তত্ত্ব থেকে মান 1-এর প্রশ্ন। চলো এরপর আমরা আলোচনা করব প্রবন্ধ রচনা। দেখ, প্রবন্ধ রচনার ক্ষেত্রে আমরা 3 থেকে 4টে ভ্যারিয়েশন দেখতে পাই। সেক্ষেত্রে যেটা সমস্ত ছাত্রছাত্রীরা মূলত অ্যাটেন্ড করে, একটা নম্বর হচ্ছে মানস মানচিত্র, এটা সবাই অ্যাটেন্ড করে, মানে এটা বেশিরভাগ ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করে দেখা গেছে যে মানস মানচিত্রটা, যেহেতু সেখানে আমরা পয়েন্ট পাচ্ছি তাই আলাদা করে মাথায় পয়েন্ট খেটে বানাতে হয় না। এই মানস মানচিত্র যেহেতু সব অ্যাটেন্ড করে তাই এখান থেকে সাজেশন রেখেছি, এবং রেখেছি জীবনী রচনা। এই অংশটাও কিন্তু অনেকে করে থাকে অ্যাটেন্ড, কারণ এখানেও আমরা পয়েন্ট পেয়ে যাই। আর একটা থেকে বিতর্কমূলক রচনা, সেটা স্বভাবত কেউ পড়ে না তাই আমি সেই সাজেশনটা দিইনি। এখানে আমরা মূলত দেবো মানস মানচিত্র এবং জীবনী রচনার উপর। দেখো, রচনা লেখার ক্ষেত্রে কিছু প্যাটার্ন ফলো করতে হবে তোমাকে। অবশ্যই তোমাকে সেখানে ভূমিকা অংশ দিতে হবে, মাঝখানে যে মিডিলের অংশটা রয়েছে সেখানে তোমাকে যথেষ্ট পরিমাণে পয়েন্ট দিয়ে তথ্য ইনক্লুড করতে হবে, এবং শেষে কিন্তু একটা উপসংহার অবশ্যই দিতে হবে। তাই সেক্ষেত্রে মাথায় রাখবে যাতে তোমরা প্রত্যেকটা পয়েন্ট ভালো করে ডেভেলপ করতে পারো। কারণ দেখো, মান হচ্ছে 10টা নম্বর কিন্তু খুব কম নয়। এখানে 10-এ 10 খুব কম লোক পায়, অন্তত পক্ষে তুমি যদি ভালো লেখো 8 নম্বর তো অ্যাটলিস্ট দেবেই পরীক্ষক, তাই না? তাই ভালো লেখার জন্য তোমাদের কিন্তু এই প্যাটার্ন গুলো একটু ফলো করতে হবে। আমরা সঠিক ভূমিকা দেবো, আমরা ভেতরের যে পয়েন্ট গুলো দেবো সেটা সঠিক ভাবে বিশ্লেষণ করব, এবং উপসংহারটা ঠিকঠাক করে লিখবো। আমরা শুনেছি অনেক ক্ষেত্রে যে পরীক্ষক যখন খাতা দেখেন তখন কিন্তু মূলত উপসংহার আর ভূমিকা অংশটা মূলত দেখে থাকেন, কারণ সেটা পড়লেই কিন্তু যিনি পরীক্ষক তিনি বুঝে যান যে ভেতরে তিনি কি লেখার চেষ্টা করেছেন ছাত্রছাত্রী। তাই উপসংহার আর ভূমিকা যাতে সঠিকভাবে সুষ্ঠুভাবে হয় সেটা কিন্তু একটু চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে মানস মানচিত্রের ক্ষেত্রে তোমরা বিশেষ কয়েকটা প্রবন্ধ রচনা এবছরের জন্য তৈরি করবে। প্রথমে রয়েছে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, এটা খুব আসে পরীক্ষায়, এটা তৈরি করবে। চন্দ্রযান-3 খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। মহাকাশ গবেষণায় ভারত, এটা মানস মানচিত্রের মধ্যে আসতে পারে, অথবা প্রত্যেকটা এভাবে ঘুরিয়েও আসতে পারে। বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন, দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ দূষণ ও বিশ্ব উষ্ণায়ন, শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা এবং ভ্রমণের মূল্য। এই যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা মানস মানচিত্রের রচনা বললাম, তোমরা কিন্তু অবশ্যই এগুলো বাড়িতে এখন থেকে প্র্যাকটিস করবে উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য। এরপর জীবনী রচনার ক্ষেত্রে তোমরা কোন কোন অংশগুলো তৈরি করবে ভালো করে দেখো। প্রথমে বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এনার জীবনী রচনাটা পড়বে। রামমোহন রায়, এপিজে আব্দুল কালাম, খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য এপিজে আব্দুল কালাম। ভারত পথিক স্বামী বিবেকানন্দ, এটাও ইম্পর্টেন্ট। সত্যজিৎ রায়, সৈয়দ মুজতবা আলী, এটা ইম্পর্টেন্ট। সত্যজিৎ রায় এটা ইম্পর্টেন্ট, এবং এটা না খুব ঘুরিয়ে আসতে পারে যদি এবছর প্রশ্ন কঠিন না করে। করলে তো মানে কঠিন না করলে এগুলো আসছে, যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে করে একটু কঠিন করে সেক্ষেত্রে কিন্তু একটু মাথায় রাখতে হবে এবছর শতবর্ষে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, এটা কিন্তু আসতে পারে। বোঝা গেল? জীবনী রচনার মধ্যে এই শতবর্ষে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, এটা যদি প্রশ্ন কঠিন করে তাহলে আসবে। কঠিন না করলে তো এগুলোর মধ্যে তোমরা পেয়েই যাচ্ছ কমন, কিন্তু কঠিন করলে এটা আসতে পারে শতবর্ষে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তাই এটাও কিন্তু রেডি রাখবে। দেখবে স্বভাবত বাজার চলতে বিভিন্ন যে বইগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু এই নীরেন্দ্রনাথ চক্রবর্তীটা স্বভাবত আসে না, পাওয়া যাবে না। এটা কিন্তু একটু জোগাড় করে তোমরা অবশ্যই শতবর্ষী নীরেন্দ্রনাথ চক্রবর্তী এটার জীবনী রচনাটা কিন্তু পড়বে, ঠিক আছে? চলো তাহলে এই ছিল উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য বাংলা ক্লাস 12-এর লাস্ট মিনিট সাজেশন। তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে দাদা আমার বাংলা ভাষা রচনা সাহিত্যের ইতিহাস থেকে সাজেশন দিতে,
পরীক্ষার উপযোগী, তাহলে সেটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম। তোমাদের মধ্যে যাদের পরীক্ষা হয়ে গেছে তারা অবশ্যই কিন্তু উচ্চ মাধ্যমিকের প্রিপারেশন নেওয়ার জন্য এই প্রশ্নগুলো তৈরি করতে শুরু করে দেবে, এবং অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না যে এর প্রশ্নগুলো যেগুলো আমি দিলাম সেগুলো তোমাদের পরীক্ষায় ইতিমধ্যেই এসেছে কিনা, যাতে পরে যারা পরীক্ষা দেবে বিগত দিনগুলোতে তারা যাতে সম্পূর্ণটা বুঝতে পারে যে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এবং অবশ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেও কিন্তু এই ভিডিওটা একবার দেখে যাবে যাতে তোমাদের পড়তে কোনো অসুবিধা না হয়। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। উচ্চ মাধ্যমিক 2025-এর বাংলা ক্লাস 12-এর লাস্ট মিনিট সাজেশন। এরপরে আমরা চেষ্টা করব প্র্যাকটিস ক্লাসগুলো করানোর, ঠিক আছে? তাহলে সকলে ভালো থেকো, পড়াশোনা করো, এবং অবশ্যই যাদের টেস্ট শুরু হয়ে গেছে তাদেরকে তো অসংখ্য ভালোবাসা জানাচ্ছি যাতে তোমরা টেস্ট ভালো করে দিতে পারো, এবং যাদের টেস্ট শুরু হয়নি তারা কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাও এভাবেই। তাহলে দেখা হচ্ছে পরে কোন একটা ভিডিওটিতে। সকলে ভালো থেকো, পড়াশোনা করো।